হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন হাব। ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা আমি বোঝানো শুরু করেছি একদম নিজের ভাষায়, যাতে তোমরা ইতিহাসটাকে বা হিস্ট্রিটাকে কোনো বোরিং সাবজেক্ট হিসেবে না ভাবো। প্রতিটা লাইন আমি প্রতিটা ওয়ার্ডের মিনিং বুঝিয়ে তোমাদের চ্যাপ্টারটা করিয়ে দিচ্ছি। চ্যাপ্টারটার নাম হলো দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটা ক্লাস 10-তে প্রথম করানো হয় ইন হিস্ট্রি। চলো তাহলে আর দেরি না করে পরের পার্টে আমরা চলে যাই। এটা হচ্ছে আমার পার্ট 4 ভিডিও। যদি প্রথম পোর্শনটা কেউ না দেখে থাকো আগে একটু দেখে নিও, তারপর পার্ট 4-এ আসবে, যাতে কিনা তোমরা ব্যাপারটাকে খুব ভালো করে ক্লিয়ার বুঝতে পারো। চলো স্টার্ট করা যাক। Within the wide swath of territory that came under his control, Napoleon set about introducing many of the reforms that he had already introduced in France. তোমরা ক্লাস 9-এ যখন পড়েছিলে ফ্রান্সের রেভলিউশনটা, তখন তোমরা নেপোলিয়নের নামটাই শুধু পেয়েছিলে, কিন্তু তার সম্পর্কে বেশি কিছু তথ্য তোমরা সেখানে পড়োনি। এখানে বলা হচ্ছে যে নেপোলিয়ন কি কি ইন্ট্রোডিউস করেছিল, কি কি মেজার সে ইন্ট্রোডিউস করেছিল, এবং সেগুলোর মধ্যে কোনটা ছিল খুব ভালোর দিকে এবং কোনটা ছিল ডিমেরিট, বা সেটা খুব একটা ভালো কিছু সে দিতে চায়নি, সেটা আমরা বুঝতে পারবো আজকের এই পার্টটা পড়লে। তো নেপোলিয়নের দুটো দিক ছিল, একটা কিছু কিছু ভালো অ্যাডভান্টেজেস ছিল, অ্যান্ড অলসো দেয়ার ওয়ার সাম ডিসঅ্যাডভান্টেজেস ইন হিজ মেজার্স। চলো, থ্রু আ রিটার্ন টু monarchy, Napoleon had no doubt destroyed democracy in France, but in the administrative field he had incorporated revolutionary principalities in order to make the whole system more rational and efficient. আচ্ছা, আগেই বলে দিই, এই যে লাইনটা পড়লাম এই লাইনটা দিয়েই কিন্তু তোমাদের মেনলি কোশ্চেনটা করা হয়, যে এটাই কিন্তু কোটেশন করা হয় যে নেপোলিয়ন হ্যাড নো ডাউট destroyed democracy in France, but in the administrative field he had incorporated revolutionary principles in order to make the whole system more rational and efficient. এটাকে হাইলাইট করে নাও, এটাকে ইনভার্টেড কমা করে নাও, এটাকে ইনভার্টেড কমা করে পাশে তোমরা লিখে রাখতে পারো এক্সপ্লেন। ঠিক আছে, তো এক্সপ্লেন করতে দেওয়া হয় এই লাইনটাকে। তো এখানে কি বলতে চেয়েছে যে তিনি কি নষ্ট করেছিলেন, তিনি কি ডিস্ট্রয় করেছিলেন? ডেমোক্রেসি, ফ্রান্সের ডেমোক্রেসি নষ্ট করেছিলেন। যদিও সবাই জনগণ ভেবেছিল তাদের ডেমোক্রেটিক রুলসই নিয়ে এসেছে নেপোলিয়ন, মোনার্কিক্যাল সিস্টেমকে নষ্ট করে, কিন্তু তা কিন্তু তিনি করেননি। নেপোলিয়নও কিন্তু আলটিমেটলি একটা ডিক্টেটরশিপই চালু করে দিয়েছিলেন। তো তার যে সিস্টেমটা ছিল সেটার নাম ছিল, এখানে আমি আরেকটা হাইলাইটার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই লাইনটা দিয়েও কোশ্চেন করতে পারে, দ্য সিভিল কোড অফ 1804। এই 1804 সিভিল কোড অফ 1804 এটা দিয়েও কিন্তু তোমাদের কোশ্চেনটা হতে পারে, ইউজুয়ালি নোন অ্যাজ নেপোলিয়নিক কোড বা নেপোলিয়নিক কোড লাইন ওয়ার্ডটা দিয়েও কোশ্চেনটা হতে পারে। তো এখানে কতগুলো হাইলাইটার আমি দিলাম, নেপোলিয়নিক কোড হতে পারে, সিভিল কোড অফ 1804 হতে পারে, এছাড়াও উপরে যে ইয়েলো কালারের হাইলাইটার আমি দিয়েছি সেটা দিয়েও কিন্তু তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে এক্সপ্লেন। এখানে কি বলেছে নেপোলিয়নিক কোডের মধ্যে, সে কি বলেছিল? ডিড অ্যাওয়ে উইথ অল প্রিভিলেজেস বেসড অন বার্থ, established equality before the law and secured the right to property। তাহলে তিনি কি কি ভালো ভালো দিক তুলে ধরেছিলেন? সব রকম প্রিভিলেজ, সব রকম সুযোগ সুবিধা যেটা তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছিল, ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট যেটা এনজয় করতো, সেই সব রকম প্রিভিলেজেসগুলো বাই বার্থ সে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং বিফোর দ্য ল সকলকে সমানভাবে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হতো, এবং সিকিউর দ্য রাইট টু প্রপার্টি, প্রত্যেকের প্রপার্টির নিজস্ব রাইট আছে এটা তিনি সিকিউর করেছিলেন। This code was exported to the regions under French control. In the Dutch Republic, in Switzerland, in Italy and Germany, Napoleon simplified administrative divisions. তাহলে যদি আমরা পরপর পয়েন্ট হিসেবে ভাবি, তাহলে কটা পয়েন্ট তোমরা এখানে পাচ্ছ সেটা দেখে নাও। প্রথম পয়েন্ট দেবে হচ্ছে ডিড অ্যাওয়ে, নেপোলিয়ন ডিড অ্যাওয়ে অল প্রিভিলেজ, এই যে লাইনটা প্রপার্টি পর্যন্ত, এটাকে ফার্স্ট পয়েন্ট হিসেবে নেবে। সেকেন্ড পয়েন্ট হিসেবে তোমরা এই পয়েন্টটাকে নেবে, নেপোলিয়ন সিম্পলিফাইড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস, অ্যাবলিশড ইন ফিউডাল সিস্টেম অ্যান্ড ফ্রিড পিজেন্টস ফ্রম সার্ভডম অ্যান্ড ম্যানুরিয়াল ডিউস। তার মানে কি, নেপোলিয়ন তিনি তার দেশে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস তৈরি করেছিল। যত ফিউডাল সিস্টেম ছিল, যে ফিউডাল একটা মানে জমিনদারি সিস্টেম ছিল, সেটাকে সে শেষ করে দিয়েছিল, এবং যত পিজেন্ট তাদের হাতে সবাই
যে যারা ফ্রিডম পাচ্ছিল না সেই প্রিজেন্টগুলোকে ফ্রি করে দেওয়া হয়েছিল ফ্রম দেয়ার সার্ভডম। যত রকম ম্যানোরিয়াল ডিউজ ছিল, ম্যানোরিয়াল ডিউজ বলতে এখানে বলা হয় ছোটোখাটো কাজ বা তাদের আন্ডারে দেবে পড়ে যে কাজগুলো তাদেরকে জোর করে করানো হতো সেগুলো কিন্তু নেপোলিয়ান ফ্রি করে দেওয়া হয়েছিল, অ্যাবলিশ করে দিয়েছিলেন। ইন দ্য টাউনস টু গিল্ড রেস্ট্রিকশনস, টাউনে কি করেছিল গিল্ড রেস্ট্রিকশনস, এটা আমি আলাদা পয়েন্ট করার জন্য আলাদা একটা হাইলাইটার ইউজ করি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে কটা পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে। ইন দ্য টাউনস টু গিল্ড রেস্ট্রিকশন ওয়ার রিমুভড, এটা হচ্ছে তারপরের পয়েন্ট। নেক্সট পয়েন্ট, তাহলে এটাতে কি বুঝিয়েছে, যত গিল্ড, গিল্ড এটা তোমরা গিল্ড সম্পর্কে তোমরা ক্লাস 9-এও পড়ে এসেছো, গিল্ডের রেস্ট্রিকশনগুলো তুলে নেওয়া হলো, সবাইকে সব কটা রেস্ট্রিকশন ওয়ার রিমুভ, যে যেভাবে ইচ্ছা সংগঠন করতে পারে এখন থেকে। নেক্সট পয়েন্ট হবে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমস ওয়ার ইমপ্রুভড, এটা হবে তারপরের পয়েন্ট, যেখানে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন সিস্টেমটাকে আরও ভালো করে দেওয়া হলো। নেক্সট পয়েন্ট আসবে পিজেন্টস, আর্টিসানস, ওয়ার্কার্স অ্যান্ড নিউ বিজনেসম্যান, এখান থেকে শুরু করে তারপরে তোমরা পরের পেজে চলে আসো, এনজয়েড আ নিউ ফাউন্ড ফ্রিডম, প্রত্যেকেই এখন নতুন করে ফ্রিডম পেতে শুরু করে দিল। নেক্সট পয়েন্ট দাঁড় করাবে তোমরা businessmen and small scale producers of goods in particular began to realize that uniform laws, standardized weights and measures and a common national currency would facilitate the movement and exchange of goods and capital from one region to another region। মানে সে একটা সময় ছিল না যে প্রত্যেকটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে গেলে প্রত্যেককে আলাদা আলাদা ওয়েট সিস্টেম, আলাদা আলাদা কারেন্সি সিস্টেম, আলাদা আলাদা মেজারমেন্ট সিস্টেম হয়ে যেত, কোথাও কোনো স্ট্যান্ডার্ডাইজড সিস্টেম ছিল না। কিন্তু নেপোলিয়ান কি করলো, সব জায়গায় একটা স্ট্যান্ডার্ডাইজ বা একটা ইউনিফর্ম সিস্টেম উনি চালু করে দিলেন। However, the areas conquered, the reaction of the local populations to French rule were mixed. Initially, in many places such as Holland and Switzerland, as well as in certain cities like Brussels, Mainz, Milan, Warsaw, the French armies were welcomed. French army ke kibabe welcome janano holo as a harbingers of liberty. Harbingers of liberty মানে হচ্ছে যেন তাদের বাঁচাতে, ফ্রেঞ্চ আর্মি চলে এসেছে তাদের বাঁচাতে, কেউ একজন দূত এসে গেছে। হারবিঞ্জার বলতে এখানে একজন মেসেঞ্জার বা দূতকে বোঝানো হয়েছে যে নেপোলিয়ান আমাদের বাঁচাতে চলে এসেছে মোনার্কিক্যাল সিস্টেম থেকে। এই পর্যন্ত তোমাদের সবকটা যে পয়েন্ট বললাম এগুলো হচ্ছে তার ভালো দিক, ভালো করে মাইন্ড ইট, এইগুলো হচ্ছে তার ভালো দিক। এক্ষুনি আমরা যে পরের পয়েন্টে যাব সেগুলো হচ্ছে ওনার ড্রব্যাকস বা ওনার বাজে দিকগুলো, ডিমেরিটস অফ নেপোলিয়ানিক কোড। তিনি কি করেছিলেন, যেখান থেকে শুরু হচ্ছে ড্রব্যাকসগুলো সেটা আমি একটি কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, গ্রিন কালার দিয়ে। বাট থেকে শুরু হচ্ছে পরের পুরো উল্টে যাওয়া, 360 ডিগ্রি উল্টে যাবে এখানে পয়েন্টটাতে কি বলেছে, বাট দ্য ইনিশিয়াল enthusiasm soon turned into hostility as it became clear that the new administrative arrangements did not go hand in hand with political freedom। তার মানে এখানে কি বলেছে, তিনি সব রকম সুযোগ সুবিধা করলেও যেটা খারাপ দিক ছিল সেটা ছিল তিনি সকলের ফ্রিডমকে কেড়ে নিয়ে, পলিটিক্যাল ফ্রিডমকে কেড়ে নিয়েছিল, কাউকে কোনো ভোটিং দেওয়ার কোনো রকম রাইটস তিনি ছাড়েননি। ঠিক আছে, যেটা কিনা ডেমোক্রেসির একটা সবচেয়ে বড় পয়েন্ট, সেটাই তিনি কিন্তু করেননি। নেক্সট হবে যেগুলো ড্রব্যাকসের মধ্যে, নেক্সট ড্রব্যাকস আসবে তোমাদের ইনক্রিজড ট্যাক্সেশন, যত রকম ট্যাক্স বাড়িয়ে দিয়েছিলেন, সেন্সরশিপ, ফোর্স conscription into the French armies required to conquer the rest of Europe all seem to outweigh the advantages of the administrative changes। এটা হবে তোমাদের সেকেন্ড পয়েন্ট। সেটাতে কি বলেছে, সব রকম ট্যাক্সেশন বাড়িয়ে দিয়েছিল, সেন্সরশিপ চালু করে দিয়েছিল যে ওনাকে না দেখে কোনো কিছু মিডিয়াতে প্রকাশ করা যাবে না, জোর করে ফ্রেঞ্চ আর্মিতে লোকজনকে ডেকে নেওয়া হচ্ছিল জোর করে, কারণ সে চেয়েছিল পুরো ইউরোপকে জিতে নিতে। তো এগুলো ছিল তার ডিমেরিটস, তার যে মেজার্স বা কোড অফ কন্ডাক্টের ডিমেরিটসগুলো কিন্তু এখানে পরিষ্কার আমি পয়েন্ট টু পয়েন্ট বলে দিলাম। ভালো করে তোমরা ভিডিওটা দেখবে,
বেঙ্গলি এক্সপ্লেনেশন করছি যাতে কিনা তোমাদের মধ্যে হিস্ট্রিটা একটা গল্পের মতো লাগে। সেই কারণে আমি এই ভিডিওটা ছোট ছোট টুকরো টুকরো করে বানাচ্ছি। পরপর ভিডিও দেখার চেষ্টা করবে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে। থ্যাংক ইউ।